অযৌক্তিক এবং বিভিন্নভাবে যে জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়কদের এবং যারা আমরা সরকারে ছিলাম তাদের যারা চেষ্টা করে আসছে। সাম্প্রতিক সময়ে যখন দলের পক্ষ থেকে প্রাথমিকভাবে আমাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন করার জন্য বলা হলো এবং সেটা মিডিয়ার কাছে গেল, তারপর থেকে আবার নতুন করে এক ধরনের প্রোপাগান্ডা এবং কিছু বিশিষ্ট কিছু নির্দিষ্ট মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে আমার বিরুদ্ধে হচ্ছে। এবং গতকাল আমি দেখলাম যে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আমার ব্যাংক হিসাবের তথ্য ব্যাংকগুলোর থেকে তলব করেছেন। আমি খুবই অবাক হলাম যে 56 জনের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছিল এবং যেই মেসেজটি ব্যাংকগুলোতে দেওয়া হয়েছে তথ্য চেয়ে, সেই মেসেজেই লেখা আছে যে এটা কনফিডেন্সিয়াল এবং কনফিডেন্সিয়ালি ডিএফআইয়ের যে সাংবাদিকদের গ্রুপ, সেখানে তারা সেই কনফিডেন্সিয়াল ইনফরমেশনটা তারা নিজেরাই পাবলিক করলেন। আমি মনে করি একজন নাগরিক হিসেবে এটা একজন নাগরিকের প্রাইভেসি নষ্ট করা, এবং এটা আপনারা যদি অনুসন্ধান করতে চান অনুসন্ধান করেন। আপনারা এটা আলাদাভাবে 56 জনের টাকা দিয়ে 55 জনের টাকা দিয়ে আমারটা আলাদাভাবে সাংবাদিকদের গ্রুপে দিয়ে প্রচার করতে বলাটা আপনাদের যে হীন উদ্দেশ্য সেটাকেই প্রকাশ করে। সুতরাং শুধু অনুসন্ধানের বাইরেও আপনাদের এক ধরনের ক্যারেক্টার অ্যাসাসিনেশনের যে উদ্দেশ্য আছে সেটা স্পষ্ট হয়। তো যাই হোক, আমি সেই জায়গা থেকে আমি মনে করলাম যে ইতিমধ্যেই আমি যখন সরকার থেকে পদত্যাগ করি তখন মন্ত্রিপরিষদ বিভাগের কাছে আমার আয় ও সম্পদের সম্পূর্ণ বিবরণী আমি পেশ করে এসেছি। এবং তারপরেও যেহেতু আবার এগুলো নিয়ে কথা উঠলো এবং জলঘোলা করার চেষ্টা করা হচ্ছে, তখন আমি মনে করলাম যে আমার ব্যাংক হিসাব এবং আমার পরিবারের সকলের ব্যাংক হিসাব জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া প্রয়োজন, যাতে করে এই বিষয়গুলো নিয়ে কেউ কোনো ধরনের বিভ্রান্তি তৈরি করতে না পারে। আমি গতকালকে যদিও বলেছিলাম যে আমি আমার ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট পাবলিশ করব, কিন্তু পরবর্তীতে ভাবলাম যে আমার পরিবারের সকলের ব্যাংক অ্যাকাউন্টের হিসাব সহ উন্মুক্ত করে, যাতে এই বিষয়গুলো নিয়ে আর কোনো প্রশ্ন অবশিষ্ট না থাকে। আমি একটু আমার ফ্যামিলির যেই ব্যাংক হিসাবগুলো আছে সেগুলোর একটু সামারি যাই, তারপরে আমার ব্যাংক অ্যাকাউন্টগুলোর ব্যাপারে ডিটেলস দিব। এই সবগুলো স্টেটমেন্ট আপনাদেরকে আমাদের যেই গ্রুপ আছে সেই গ্রুপের সফট কপিগুলো আপনাদেরকে সেখানে প্রোভাইড করা হবে, সেখানে আপনারা আরো বিস্তারিত দেখে নিতে পারবেন। এখন আমি সামারিলি বলছি, যেহেতু অনেকগুলো অ্যাকাউন্ট। আমার বাবার 5টা অ্যাকাউন্ট আছে, এর মধ্যে স্যালারি অ্যাকাউন্ট, অ্যাক্টিভ অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে। তার মধ্যে 5টি অ্যাকাউন্ট মিলে মোট ক্রেডিট আছে 5,47,711 টাকা। কিন্তু আমার বাবার সার্ভিস লোন আছে, তিনি যেহেতু শিক্ষক, তিনি 10 লাখ টাকার একটা সার্ভিস লোন নিয়েছিলেন, যেটা প্রতি মাসে কেটে ওনার স্যালারি থেকে কেটে নেওয়া হয়। সার্ভিস লোন এখনো পেমেন্ট বাকি আছে 6,39,746 টাকা। সুতরাং যা ক্রেডিট আছে সেটা যদি বাদ দিয়ে আমরা, তাহলে তিনি এখনো 82,035 টাকার মতো দেনায় আছেন আর কি। আর আমার মায়ের একটা অ্যাকাউন্ট আছে, সেখানে 21,154 টাকা আছে। আমার স্ত্রীর একটা অ্যাকাউন্ট আছে, সেখানে 613 টাকা আছে। আমার নিজের 2টা অ্যাকাউন্ট আছে, দুটার মধ্যে একটা আমার ব্যক্তিগত অ্যাকাউন্ট, সেটা হচ্ছে জনতা সোনালী ব্যাংকের, সেটাতে এটা আমার সেভিংস অ্যাকাউন্ট, এটাতে 9,930 টাকা আছে। আর আরেকটা হচ্ছে আমার স্যালারি অ্যাকাউন্ট, যেটা আমার গভর্নমেন্টে থাকা অবস্থায় স্যালারি সহ গভর্নমেন্টের আরও যেই টিএডিএ সহ যেই লেনদেন, সেটা এই অ্যাকাউন্টের মাধ্যমে হতো। এই অ্যাকাউন্টে আমি একটু ডিটেলস বলে রাখি, আমি 16 মাস দায়িত্ব ছিলাম। 16 মাসের স্যালারি 1,65,000 করে গড়ে স্যালারি এবং ভাতা সহ এর আশেপাশে কম বেশি করেছিল। এবং আমি 5টি বিদেশ সফরে গিয়েছিলাম। বিদেশ সফরের যে টিএডিএ বিল সরকারের পক্ষ থেকে দেয় আপনারা জানেন, সেটাও এই অ্যাকাউন্টে এসেছে। সেটা গড়ে 4-5 লাখ 6-7 লাখ টাকা করে হবে 5টি বিদেশ সফরের। এর বাইরেও দেশের সরকার থেকে আরো বিভিন্ন খাতে বিভিন্ন যে ভাতা সব মিলিয়ে এই অ্যাকাউন্টে গত
এই অ্যাকাউন্টে এখন আছে 9,78,626 টাকা, এবং এই অ্যাকাউন্টে মোট ট্রানজ্যাকশন, মোট ক্রেডিট হয়েছে আমার স্যালারি ট্যালারি সব কিছু মিলিয়ে, এবং সরকারের দায়িত্ব গ্রহণ করার আগেই 50,000 টাকার মতো ছিল, তারপরে সব মিলিয়ে ক্রেডিট হয়েছে মোট 85,81,000 টাকা, আর ডেবিট হয়েছে 76,03,000 টাকা। এখন আছে 9,78,000 টাকা। তো মোট আমার দুইটা অ্যাকাউন্ট মিলিয়ে মোট আছে হচ্ছে 9,78,556 টাকা। তো এই 85 লাখের মধ্যে আমি যেটা বললাম, স্যালারি আছে অলমোস্ট, পরে যদি 1,65,000-70,000 করে ধরি তাহলে অলমোস্ট 85 লাখের মোট টোটাল ট্রানজ্যাকশনের মধ্যে। আর 5টা বিদেশ সফরের প্রায় 65 লাখ টাকা মতো হবে। আপনারা ডিটেলসে যখন সফট কপি আমরা দেবো সেখানে দেখতে পাবেন। এবং এর বাইরেও আরও নানা সরকারের ভাতাদি এবং অন্যান্য আরও খরচ। এবং এই অ্যাকাউন্টে আমি ক্লিয়ার করতে চাই, এই অ্যাকাউন্টে শুধুমাত্র যে টাকাটা এসছে পুরোটাই সরকারের যে মন্ত্রিপরিষদ বিভাগের একটা সাইট আছে আইবাস প্লাস প্লাস, যেটা দিয়ে মন্ত্রীদেরকে এবং সচিবদেরকে স্যালারি প্লাস অন্যান্য যে ইয়েগুলো দেওয়া হয়, শুধুমাত্র সেখান থেকেই টাকা ক্রেডিট হয়েছে। এর বাইরে থেকে অন্য কোনো উৎস থেকে টাকা ক্রেডিট হয়নি। এই পুরো লেনদেনটাই সরকারের সাথে, এবং এটার পুরোটার রেকর্ড মন্ত্রিপরিষদ বিভাগে আছে। আপনারা আমার পরিবারের মোট 9টা ব্যাংকে যে তথ্য আছে সেটার হিসাব, যদিও বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউ তারা শুধু আমার অ্যাকাউন্টের তথ্য চেয়েছে, আমি আমার পরিবারের অ্যাকাউন্টের তথ্য সহ দিলাম অধিকতর স্বচ্ছতার জন্য। এবং এই সবগুলো আমরা সফট কপি আপনাদেরকে প্রোভাইড করে দেবো সামারি সহ, সেখান থেকে আপনারা ডিটেলস জেনে নিতে পারবেন। তারপরে যদি কোনো কিছু নিয়ে সন্দেহ থাকে বা কোশ্চেন থাকে তাহলে সেটা আমাদেরকে করতে পারেন। আমাদের পার্টির যিনি মিডিয়া দেখেন, মিডিয়া টিম আছে, তাদের মাধ্যমে অথবা আমাকে সরাসরি আপনারা জানতে চাইতে পারেন। এই দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা একটা স্বচ্ছতা এবং জবাবদিহিতার মধ্য দিয়ে গুরুত্ব দিয়ে কাজ করবো, এটা আমাদের একটা অঙ্গীকার সেই জায়গা থেকে। এবং আমার কোনো কিছুই লুকানোর নেই, আমি আমার দায়িত্ব সর্বোচ্চ স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথে পালন করেছি। এবং আমি দায়িত্ব ছাড়ার পরে 4 মাস হয়েছে। আপনারা অনেক সময় অনেক গুঞ্জন শুনেছেন, অনেক নিউজ দেখেছেন, অনেক নিউজ। আমরা যখন যোগাযোগ করতাম হাউসে তখন তারা আমাদেরকে বলতো যে ভাই আমাদের কিছু করার নেই, আমাদেরকে তো লিখিত দিয়ে গেছে এটা ছাপানোর জন্য। আপনারাও হয়তো অনেক সময় এই বিষয়গুলোর অভিজ্ঞতা পেয়েছেন। এবং আপনারা দেখেছেন যে গতকালকেই আপনারা হয়তো জেনেছেন যে আমাদের জাতীয় নাগরিক পার্টির একজন সাবেক সদস্য গোলাম সালাউদ্দিন তানভীর, তাকে নিয়ে একটা 400 কোটি টাকার বিশাল ন্যারেটিভ এবং এক ধরনের প্রোপাগান্ডা করা হয়েছিল। দুদক তাকে নিয়ে অনুসন্ধান করেছে, দীর্ঘদিন অনুসন্ধান করে তাকে কিন্তু নিষ্পত্তি দিয়েছে, এবং সেটা এই সরকারের আমলে নিষ্পত্তি দিয়েছে। কিন্তু তার যে এবং আমাদের পার্টির যে এই সংশ্লিষ্ট নিউজ এবং প্রোপাগান্ডার কারণে এক ধরনের হেনস্থার শিকার, হ্যারাসমেন্টের শিকার হতে হলো এবং এক ধরনের ইমেজ নষ্ট হলো, এটার কোনো রিপেমেন্ট বা এই ধরনের কিছু নেই। আর আমার ক্ষেত্রেও ঠিক একই বিষয় ঘটেছে। এবং যারা বিগত সময়ে সরকারের দায়িত্বে থাকার কারণে বিভিন্ন দায়িত্ব পালনকালে নানাভাবে মনক্ষুণ্ণ হয়েছেন, তারা এই চেষ্টাগুলো করছেন। এবং একটা গোষ্ঠী যারা আওয়ামী লীগ আমাদের গণঅভ্যুত্থানের কারণে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তারা তো প্রতিনিয়ত লেগেই আছেন। তাদের বিভিন্ন পেজ আছে আপনারা জানেন, এবং বিভিন্ন মিডিয়াতেও তাদের শেয়ার এখনো আছে, তাদের লোকেরা এখনো বসে আছে বিভিন্ন পর্যায়ে। তারা এই ধরনের সূত্রহীন, আমরা দেখি মাঝে মধ্যে যে নিউজগুলো হয় এগুলো ফ্যাক্ট চেকাররা মাঝে মধ্যে ফ্যাক্ট চেক করেন, বা অনেক ফ্যাক্ট চেকিং এজেন্সি আছে বাংলাদেশে, তারা লিখেন এবং কয়েকজন ফ্যাক্ট চেকার এগুলো নিয়ে পোস্টও দিয়েছেন যে কতটা ভিত্তিহীন ভাবে এই অভিযোগগুলো করা হয়। একটা নিউজ দেখলাম যে কিছুদিন আগে $10 বিলিয়ন দুর্নীতির, প্রায় 1,20,000 কোটি টাকা, মানে এত অকাল্পনিক এবং অবাস্তব অভিযোগ দিয়ে জাস্ট ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা হয়। এবং যাদের কাছে কোনো ধরনের প্রমাণ নেই, কোনো ধরনের লিড নেই, তারা শুধুমাত্র এই অভিযোগ দেওয়ার মাধ্যমে এবং এটা বিভিন্ন প্ল্যাটফর্মের অ্যাডভান্টেজ তাদের থাকার কারণে সেগুলোর মাধ্যমে প্রচারণার মাধ্যমে এক ধরনের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার চেষ্টা করেন। এবং এটা শুধু আমি না, এটা জুলাই গণঅভ্যুত্থানের যারা অগ্রসারিতে ছিল সকলের বিরুদ্ধে এই ধরনের প্রচেষ্টাগুলো হয়। এই চেষ্টাগুলো হচ্ছে এবং সামনের দিনেও হবে আমি জানি। তবে আমার দিক থেকে আমার স্বচ্ছতা এবং জবাবদিহিতা আমি শতভাগ নিশ্চিত করার চেষ্টা করব, এবং আপনাদের এই বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।
আপনার একটু পরিচয়টা। জি, আমি আপনারা দেখেছেন আমি পদত্যাগ করেছিলাম। পদত্যাগ করার আগে অনেকে অনেক সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে বলছিল যে পদত্যাগ করার পরে এটা হবে, ওইটা হবে, এটা বের হবে, এটা বের হবে।